গুরুত্বপূর্ণ এভিয়েশন খাতে অনেক অনিয়মের তথ্য বেরিয়ে আসছে এখন, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে যেটা রটে সেটা তো বটে। এই ধরনের যে অভিযোগ এসছে এখানে কিন্তু কিছুটা তো অবশ্যই সত্যতা আছে। আমরা যদি দেখি বিগত সময়ে এই ঢাকা টার্মিনাল 3 নির্মাণের ব্যাপারে ব্যয়ের ব্যাপারে অনেক ধরনের কথা এসছে। এটা যে ব্যয় প্রথমে প্রাক্কালিত যে ব্যয় ছিল তার থেকে 3 গুণ বেশি খরচ হয়েছে এটা করতে, এখনও এটা শেষ হয়নি এবং অলরেডি একটা যে নির্দিষ্ট সময় ছিল সেই নির্দিষ্ট সময়সীমা পের হয়ে গেছে এবং এখনও আমরা জানি না যে এটা কবে এটা উদ্বোধন করা হবে বা এটা সেবা কখন থেকে যাত্রী প্রাধান্য পেতে থাকবে আর কি। হ্যাঁ, বারবার এটা তারিখ বদলানো হচ্ছে এবং এবার সর্বশেষ বলা হয়েছে এসব বছরের অক্টোবরের মধ্যে এটা চালু হবে, বাট এটার ব্যাপারেও কিন্তু আমাদের সন্দেহ আছে এটা যে অক্টোবরের মধ্যে চালু হতে পারবে কিনা। খরচের ব্যাপারেও কিন্তু এখানে বড় আছে, এখানে যে খরচ প্রাক্কলিত যে ব্যয় ছিল তার থেকে 3 গুণ বেশি খরচ হয়েছে এবং আরও কত খরচ হবে সেটা আমরা শেষ পর্যন্ত বলতে পারছি না। সো কাজেই এইটা তো অনেকের কাছেই প্রশ্ন আছে যে এই ব্যয়ের ব্যাপারটা আমাদেরকে কাছে যদি না করা হয়, ট্রান্সপারেন্সি না থাকে তাহলে মানুষের মনে তো স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে। এছাড়াও আরও অনেক কিছু যেমন প্রকল্প আছে, যেমন কক্সবাজার যে রানওয়ে সমুদ্রের মধ্যে রানওয়ে করা হয়েছে, সমুদ্রের মধ্যে থেকে ল্যান্ড রিক্লেম করে যে জায়গা করা হচ্ছে সেখানে রানওয়ের মাধ্যমে যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার উদ্যোগ নেওয়া হচ্ছে, এটা কতটুকু যৌক্তিকতা আছে সেটার ব্যাপারে অনেক প্রশ্ন আছে। বিকজ আমরা জানি কক্সবাজারে কিন্তু কোনো বেসিক ট্রাফিক নাই, ওখান থেকে কোনো বেসিক ট্রাফিক ওঠানামা করবে না। সেই ক্ষেত্রে শুধুমাত্র ট্যুরিস্টদের উপরে ভরসা করে ওখানে যে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করবে পরিমাণ মতো সেটা আমরা কখনোই ভাবতে পারি না। বিকজ কক্সবাজার সমুদ্র সৈকত দেখার জন্য কি বিদেশিদের তেমন আগ্রহ আমরা কখনোই লক্ষ্য করিনি এবং ট্যুরিজমের ক্ষেত্রে আমরা যারা জানি যতটুকু জানি যে আমাদের দেশে থেকে অনেক ভালো সমুদ্র সৈকত পৃথিবীর আমাদের পার্শ্ববর্তী দেশগুলো বা অন্যান্য দেশে আছে। কাজে সমুদ্র সৈকত দেখার জন্য কিন্তু কোনো ট্যুরিস্ট বা বিদেশ থেকে আমাদের এখানে আসবে না। আর এছাড়াও কিন্তু আমরা যদি দেখি চট্টগ্রামে একটা আন্তর্জাতিক বিমানবন্দর আছে, চট্টগ্রামে বেসিক ট্রাফিক আছে, কিন্তু চট্টগ্রামের জনগণ অনেক বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে মধ্যপ্রাচ্য বা অন্যান্য দেশে প্রচুর পরিমাণে চট্টগ্রামবাসীরা রয়েছে। সেই চট্টগ্রাম এয়ারপোর্ট আজ প্রায় 24 বছর হলো উদ্বোধন করা হচ্ছে, সেই চট্টগ্রাম এয়ারপোর্টও কিন্তু এখন ফুললি ইউটিলাইজ হতে পারছে না। সেখানে অনেক রকম অবকাঠামোগত সমস্যা আছে, সেইগুলোকে উন্নয়ন না করে আমরা কক্সবাজার এয়ারপোর্ট করতে গেলাম, সেই কক্সবাজার এয়ারপোর্ট করতে যে আমরা বিপুল পরিমাণ অর্থ সেখানে ব্যয় হচ্ছে। সো কাজে এই প্রকল্প ব্যয় যে করা হচ্ছে এটা কিসের ভিত্তিতে করা হচ্ছে, কী সম্ভাব্যতার ভিত্তিতে করা হচ্ছে সেটা কিন্তু জনগণ কখনোই জানতে পারে না আর কি। সো কাজে এই ব্যাপারে যথেষ্ট আছে আমাদের মধ্যে একটা এবং এই ব্যাপারে সবাইকেই সচেতন হতে হবে এবং এই অপ্রয়োজনীয় ব্যয়গুলো সংকোচন করে যেগুলো প্রয়োজনীয় ব্যয় আছে আমরা যদি দেখি যে গত 54 বছরে বাংলাদেশের সিভিল এভিয়েশনের উন্নয়নের ক্ষেত্রে যে খুব একটা অগ্রগতি হয়েছে বলে আমরা মনে করি না। আচ্ছা, আপনি সম্ভাব্যতার কথা বলছেন, এই যে অযৌক্তিকভাবে যে সম্ভাব্যতাগুলো হবে এই বিষয়গুলো সরকারের মানে পর্যবেক্ষণের ক্ষেত্রে বা পদক্ষেপ কি নেওয়া উচিত সরকারের? এটা এখানে এই সিভিল এভিয়েশনের সাথে সম্পৃক্ত যারা আছে, বিভিন্ন এয়ারলাইন্সের লোকজন আছে বা যারা বিশেষজ্ঞ আছে, তাদেরকে সম্পৃক্ত করেই কিন্তু সম্ভাব্যতাগুলোকে যাচাই করা উচিত। এখন যখন ডিপার্টমেন্ট থেকে যখন একটা সম্ভাব্যতা যাচাই করা হয় স্বাভাবিকভাবে তখন এককভাবে একটা সিদ্ধান্ত নিতে গেলে সেসব সিদ্ধান্ত ভুলভ্রান্তি হতেই পারে। বা এখন কক্সবাজারে এয়ারপোর্ট করতে হবে কি না এটা যারা আমাদের এয়ারলাইন অপারেটর যারা আছে তাদের সাথে যদি যোগাযোগ করা হতো বা এখানে বিদেশি এয়ারলাইনগুলো যদি যোগাযোগ করা হতো, তারা যদি বলতে হ্যাঁ আমরা কক্সবাজারে ফ্লাইট অপারেট করতে চাই, আপনারা কক্সবাজার এয়ারপোর্ট করেন, সেই ক্ষেত্রে ঠিক আছে, এটা যুক্তিসঙ্গত হতে পারতো। বাট এখানে কি করা হচ্ছে, কোনো এয়ারলাইন্সের কাছ থেকে কি মতামত নেওয়া হচ্ছে? আমাদের দেশীয় প্রাইভেট এয়ারলাইন্সগুলো আছে বা অন্যান্য বিদেশি এয়ারলাইনগুলো আছে, তারা কি বলেছে যে আমরা কক্সবাজারে ফ্লাইট অপারেশন করব বা কোনো দেশকে এটা বলেছে যে না আমরা আগ্রহী সেখানে? সেরকম কোনো কিছুই কিন্তু আমরা জানি না। সো কাজেই এখানে যারা খাত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছে তাদেরকে সম্পৃক্ত না করে যদি কোনো সিদ্ধান্ত না হয় সেটা ভুল পর্যবেসিত হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। আচ্ছা, প্রতিটি প্রকল্পে উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে অনেকের স্বার্থ জড়িত থাকে এবং একই স্থাপনা থাকার পরও আপনি যেমনটা বলছিলেন যে আবার বিমানবন্দর করা হচ্ছে কক্সবাজারে, তো এই স্থাপনা থাকার পরও আরও তৈরিত অর্থর অপচয়ের পায়তারা চলছে, এই দায়বদ্ধতাটা কার?
না, দায়বদ্ধতা তো ডেফিনেটলি যারা এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট, যারা এটা সম্ভাব্যতা যাচাই করছে, যারা এটা বাস্তবায়ন করছে, তাদের সবাইকেই দায় নিতে হবে। এবং বিশেষ করে সিভিল এভিয়েশন ট্যুরিজম মিনিস্ট্রি যেটা আছে, মন্ত্রণালয়কে দায়িত্ব অবশ্যই নিতে হবে, বিকজ তারাই আলটিমেটলি প্রজেক্ট সাবমিশন করে থাকে পরিকল্পনা কমিশনে বা অন্যান্য বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরে। কাজে এটা মন্ত্রণালয় তো ডেফিনেটলি এটা একটা যোগ্যতা তাদের এটার ব্যাপারে নিতে হবে আর কি, দায়িত্ব নিতে হবে। এছাড়া অপ্রয়োজনীয় প্রকল্প ব্যয় আমরা দেখতে পাচ্ছি এখন বেশ যাচাই বাছাই করছে সরকার, এবং এই অনিয়মে বেবি চোখের প্রকৌশল বিভাগের অনেকের নাম জড়িত, তাদের বিচারের মুখোমুখি করাটা কতটা প্রয়োজন? না, অবশ্যই মানে যদি আমরা দুষ্টের দমন না করতে পারি এবং সেটা শাসন না করতে পারি, যদি আমরা মানে সেটার একটা এক্সাম্পলারি পানিশমেন্ট যদি না দিতে পারি, যারা অন্যায় করছে বা যারা এটার সাথে দুর্নীতির সাথে জড়িত আছে, তাদেরকে যদি আমরা শাস্তি না দিয়ে তাদেরকে পুরস্কৃত করা, এই যে আমাদের রীতির বছরের পর বছর চলে আসছে, সেটা যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারবো, এটাতে কিন্তু অন্য যারা দুর্নীতিগ্রস্ত আছে তারাও কিন্তু সাহস পেয়ে যাবে। সো কাজে যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে দুর্নীতিকে আইডেন্টিফাই করতে হবে এবং আইডেন্টিফাই করে তাদেরকে দুর্নীতির জন্য শাস্তি দিতে হবে, যাতে করে অন্যরা সেটা করতে পারে। আমরা আজ পর্যন্ত কিন্তু সিভিল এভিয়েশনের কোনো দুর্নীতির ব্যাপারেই কিন্তু কোনো রকম এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা সেরকম কোনো আমরা এক্সাম্পল দেখিনি অতীতে। আমরা অনেক সময় দেখি যে সরকার শক্ত অবস্থানে গেলে অনেক সময় এই এই যে বিভিন্ন বিভাগের যে যারা আছেন তারা হচ্ছে পায়তারা করে তার সরকারকে বেকায়দায় ফেলার ক্ষেত্রে। এক্ষেত্রে আপনি বিষয়টি কিভাবে দেখছেন? এখন এই কোনো সম্ভাবনা রয়েছে কিনা এই না, পর্যায়ে? এটা তো যারা দুষ্ট লোক তারা তো সবসময় একটা তাদের বেরিয়ে আসার একটা স্কেপ রাস্তা খুঁজে বার করবে আর কি, এক্সিট রাস্তা বার করতে চেষ্টা করবে, এবং তাদের যে দুষ্কৃতিকারী যে যারা আছে তারা সেখান থেকে যে কীভাবে বেরোতে পারে সেটা সবসময় খোঁজ করতে হবে। বাট নিশ্চয়ই করে সবাই তো একটা ডিপার্টমেন্টের একটা মন্ত্রণালয়, সবাই তো তারা হতে পারে না, দুর্নীতিবাজ হতে পারে না। নিশ্চয়ই করে ভালো লোকজন আছেন, যারা ভালো আছেন তারা তাদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে, যাতে করে ভবিষ্যতে আর কেউ দুর্নীতির সাথে সম্পৃক্ত না হতে পারে, দুর্নীতি করে যাতে কোনো প্রজেক্ট না নিতে পারে, যেটা আমাদের প্রয়োজন সেই ধরনের প্রজেক্ট যাতে না হতে পারে। এবং সর্বোপরি রাজনৈতিক যে আমাদের হস্তক্ষেপ সবসময় আমরা দেখে থাকি, উপর মহলের যে হস্তক্ষেপ, সেই হস্তক্ষেপের বাইরে আসতে হবে। সেটা সারা কিন্তু আমরা যতই দুর্নীতি দেখি না কেন, এগুলো কিন্তু সবসময় যে খাত সংশ্লিষ্ট করছে তা না, এখানে কিন্তু উপর মহলেরও একটা থাকে, সংস্রব থাকে। তো সেই উপর মহল যেটা রাজনৈতিক সদিচ্ছা বা রাজনৈতিক যে সমস্যাগুলো আছে আমাদের দেশে, মানে ইন্টারফেয়ারেন্সের, সেইগুলো যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারবো, দমন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধরনের দুর্নীতি থেকে রোধ পাওয়া খুবই মুশকিল। আমরা থার্ড টার্মিনালের ক্ষেত্রেও দেখেছি অনিয়মের কাণ্ড ঘটেছে। এই বিষয়ে শক্ত পর্যবেক্ষণ কতটুকু দরকার? আমি তো মনে করি থার্ড টার্মিনালের ব্যাপারে যে ধরনের এখন অভিযোগ আসছে, এইগুলো করার জন্যে, এটাকে পর্যালোচনা করার জন্য, এটা কী হয়েছে বা কোথায়, এটার একটা রিভিউ কমিটি হওয়া উচিত এক্সপার্টদেরকে নিয়ে, ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টদেরকে নিয়ে, এবং তারা এই জিনিসটা দেখা উচিত কোথায় এটার কি কতটুকু ছিল, কতটুকু প্রয়োজন ছিল, কোনটা অপ্রয়োজনীয় খরচ হয়েছে, বা কোথায় এই সমস্যাটা হয়েছে, কোন জায়গায় বেশি দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে, এই জিনিসগুলো দেখার ব্যাপার আছে। এখানে কিন্তু অনেক রকম দুর্নীতি, যে শুধু অর্থর দুর্নীতি তা না, কিন্তু এখানে সাবস্ট্যান্ডার্ড ইকুইপমেন্ট বা মেশিনারিজের ব্যাপারে অভিযোগ এসছে। সো কাজে এইগুলো কিন্তু একটা ইন্টারন্যাশনাল এক্সপার্ট কমিটি গঠন করা উচিত, এবং সেখানে দেশি বিদেশি এক্সপার্টদেরকে নিয়ে এইগুলো, এখনও কিন্তু সময় আছে, এই যদি আমরা এখন এটা হস্তক্ষেপ করে এটাকে যদি করা যায়, তাহলে কিন্তু সেই জিনিসটা এখনও কিছুটা হলে বিরোধ করা সম্ভব। বাট একবার এটা যখন হয়ে গেলে তখন এটা মুশকিল হবে, তখন এখান থেকে বেরিয়ে আসা ডিফিকাল্ট হয়ে যাবে আর কি। আচ্ছা, আমার শেষ প্রশ্ন আপনার কাছে হচ্ছে, এসব ঘটনায় বেবি চোখের অনেক দায় দেখা যাচ্ছে, এক্ষেত্রে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ভূমিকা কেমন হওয়া উচিত বা বলে মনে করেন আপনি? না, এখানে তো সিভিল এভিয়েশন, তারা তো রেগুলেটরি অথরিটি, তাদেরকে এখানে তো বড় ভূমিকা তারাই পালন করছে, এবং তারাই এইসব প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, প্রজেক্ট ইভ্যালুয়েশন সব কিছুই তাদের মাধ্যমে হয়ে থাকে। সো তাদেরকে সব থেকে গুরু দায়িত্বটা কিন্তু তাদেরই আর কি।
তো কাজে এটা ভালো হলে যেমন সিভিল এভিয়েশনকে সবাই ধন্যবাদ দেবে, খারাপ হলেও কিন্তু দায় তাদেরকে নিতে হবে। তো তারা কোনো রকম যে কোনো ধরনের অনিয়ম বা অনিয়ম দুর্নীতি বা যে কোনো ধরনের আজকে যে অভিযোগ আসবে সেগুলো কিন্তু তাদেরকে দায় নিতে হবে, এবং সে দায় তাদেরকে যখন নিতে হবে তাদেরকে আরও সতর্ক হতে হবে যাতে ভবিষ্যতে কোনো রকম তাদের কার্যক্রমের জন্য তাদের সেই দায়বদ্ধতা কোনো রকম প্রশ্নবিদ্ধ হয়, সেটা নিশ্চয়ই সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ চাইবে না কখনো। ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য।